তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি একটা ইমেল রাইটিং এর ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম, যেটা দিয়ে তুমি সকল ধরনের ইমেল করতে পারবা। তোমরা যারা ওই ভিডিওটা মিস করেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি এমন একটা স্পেশাল সিভির ফরম্যাট দেব, যে স্পেশাল সিভির ফরম্যাট দিয়ে তুমি সকল ধরনের সিভি করতে পারবা। তো বন্ধুরা, এখনই ভিডিওটি শুরু করব। তার আগে ছোট্ট একটি কথা, তুমি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটাকে এখনও ফলো দিয়ে না থাকলে অবশ্যই আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবে। তো চলো ভিডিও শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে খেয়াল করো। সিভি লেখার জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো একটা ডেট, অর্থাৎ তোমার যেই দিনের পরীক্ষা হবে তুমি এখানে সিম্পলি সেই ডেটটা লিখে ফেলবা। তারপরে তোমাকে লিখতে হবে দি হেডমাস্টার, অথবা দি প্রিন্সিপাল, অথবা দি ম্যানেজার। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কখন কোনটা লিখবা? যদি স্কুল সম্পর্কিত আসে তাহলে তুমি লিখবা হচ্ছে দি হেডমাস্টার, যদি কলেজ সম্পর্কিত আসে তাহলে দি প্রিন্সিপাল, এবং যদি কোনো কোম্পানি সম্পর্কিত আসে বা ব্যাংক সম্পর্কিত আসে তাহলে তুমি লিখবা হচ্ছে দি ম্যানেজার। অর্থাৎ পোস্ট যদি হয় ব্যাংকের বা হচ্ছে কোনো কোম্পানির, সেই ক্ষেত্রে তুমি দি ম্যানেজার ইউজ করবা। আর পোস্ট যদি হয় স্কুল বা কলেজের, সেই ক্ষেত্রে তুমি হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল ইউজ করবা। এইখানে মূলত বোঝার বিষয়। তারপরে কলেজ নেম, ব্যাংক নেম, অথবা কোম্পানির নেম, অথবা স্কুল নেম, এইটা তো তোমরা অবশ্যই বোঝো। এইখানে যদি মনে করো যে স্কুলের সাবজেক্ট নিয়ে আসে, সেই ক্ষেত্রে তুমি স্কুল নামটা লিখে দিবা। যদি কলেজের সাবজেক্ট নিয়ে আসে বা হচ্ছে কলেজ কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে তুমি কলেজের নাম লিখবা। এবং যদি স্পেসিফিক কোনো কোম্পানির বা ব্যাংকের নাম উল্লেখ থাকে তাহলে তুমি এখানে ব্যাংকের নাম লিখবা বা হচ্ছে কোম্পানির নাম লিখবা। আশা করছি বুঝতে পারছো। অনেক সময় দেখবা কোম্পানির নাম অথবা ব্যাংকের নাম প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা বাধ্যতামূলক ইউজ করতে হবে। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে, তোমার মনের মতো করে যে কোনো একটা লিখলেই হবে। তারপরে বন্ধুরা, এখানে লিখতে হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জায়গায় তোমাকে যেই কোম্পানি বা হচ্ছে যেই স্কুল বা হচ্ছে যেই কলেজ, সেই স্কুল কলেজ বা কোম্পানির অ্যাড্রেসটা লিখে দিবা। যেমন যদি স্কুল হয় সেক্ষেত্রে তুমি উপজেলার নাম এবং জেলার নাম লিখতে পারো এইভাবে। তো বন্ধুরা, তারপরে যে ধাপ সেটা হলো সাবজেক্ট। সাবজেক্টটা লেখে এইভাবে, প্রেয়ার ফর দ্য পোস্ট অফ, এই পর্যন্ত মূলত লেখা লাগে। তারপরে বিষয়ের নাম লেখা লাগে। তো দেখো, এখানে আমি একটা বিষয়ের নাম উল্লেখ করে ফেলছি, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে মনে করো তোমার জব নিতে হবে। এখন অ্যাসিস্ট্যান্ট টিচারের যেই সাবজেক্টটা একটু খেয়াল করো, এখানে প্রথম অক্ষর কিন্তু এই, আর এই হলো একটা ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। কোনো সাবজেক্টের প্রথম লেটার যদি ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আর্টিকেলের আমরা জানি অ্যান ব্যবহার করতে হবে। যেহেতু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রথম অক্ষরটা হচ্ছে এই, দ্যাটস ওয়াই আমি লিখলাম প্রেয়ার ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। যদি এখানে সেলস ম্যানেজার হতো তাহলে লিখতাম প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ সেলস ম্যানেজার। আশা করছি বুঝতে পারছো। তারপরে হলো ডিয়ার স্যার। ফার্স্ট যে লাইন সেটা হলো, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 10 July 2024 ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হলো দেখো এখানে দ্য ডেইলি স্টার, এই যে এখানে আমি একটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, অর্থাৎ তোমাকে এখানে যে পত্রিকার নামটা তারা প্রশ্নে দিয়ে দিবে, সেই পত্রিকার নামটা এইভাবে ইনভার্টেড কমার মাধ্যমে আবদ্ধ করতে হবে। যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমি যেভাবে ডেইলি স্টার ইউজ করছি তুমি এভাবে ইউজ করতে পারো। আরেকটা বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো অন 10 July 2024, এখানে কেন আমি 10 July 2024 ইউজ করলাম একটু খেয়াল করে দেখো। উপরে হচ্ছে 15 July 2024, অর্থাৎ 15 জুলাই 2024, আর নিচে হচ্ছে 10 জুলাই 2024। এর মানেটা কি বন্ধুরা? এই যে উপরে মূলত যেই ডেটটা এখানে দেওয়া হয় সেটা হলো কোনো কোম্পানি বা কোনো ব্যাংকে বা হচ্ছে কোনো স্কুলে তুমি যেই তারিখে সিভিটা জমা দিবা, এখানে সেই তারিখটা। আর এই যে এইখানে যে তারিখটা, এটা হলো মূলত অনলাইনে তুমি যেই দিন দেখেছো সেটি হচ্ছে সেই ডেট, অর্থাৎ
তারা অনলাইনে যেই দিনে তারা এটা শো করে বা পোস্ট দেয়, এটা সেই ডেট। এই জন্য আবেদনের আর এই ডেটের মধ্যে তোমাকে 4 থেকে 5 দিন ডিফারেন্টটা দিতে হবে। অর্থাৎ তুমি অনলাইনে এটা দেখার পরে 4-5 দিন পর সব গোছাও, তারপরে তুমি মূলত সেটা স্কুলে জমা দিয়ে আসো। তো আমি আশা করছি এটা কিন্তু ভুল করলে তুমি নাম্বার পাবা না। উপরে যেই ডেটটা দিবা তার থেকে 4-5 দিন আগে মূলত এই ডেটটা দিবা। তাহলে তোমার এটা কারেক্ট হবে। এখন দেখো আমরা যদি অর্থ পড়ি, সেটা অর্থে কী হয়? ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড in the Daily Star on 10 July 2024 for the post of an assistant teacher. এখন একটু বন্ধুরা খেয়াল করো, এখানে এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার, এই জায়গায় তোমার যেই সাবজেক্ট আসবে তোমাকে সেই সাবজেক্ট লিখতে হবে। এখানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার উপরে সাবজেক্টে লিখে দিলাম, এই জন্য আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার লিখলাম। যদি সেলস ম্যানেজার আসতো এখানে আমি সেলস ম্যানেজার লিখতাম। অর্থাৎ যেইটা আসবে তোমাকে এইখানেই সেটা ইউজ করতে হবে। তো এটার অর্থ হচ্ছে কি, যে আপনারা 2024 সালের 10 জুলাই তারিখে ডেইলি স্টার পত্রিকাতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যেই পোস্ট করেছেন, সেই পোস্টে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইন ইউর স্কুল। অর্থাৎ কি, যে আমিও আপনার স্কুলে এই পোস্টে অ্যাপ্লাই করেছি। তারপর মাই সিভি attested copies of my documents and photographs are enclosed hereby for your kind consideration. যে আমার হচ্ছে সিভি, attested copies of my documents, আমার অন্যান্য ডকুমেন্টস এবং আমার ছবি আপনার বিবেচনার জন্য দেওয়া হয়েছে। তারপর আই হোপ ইউ উইল কনসিডার মাই অ্যাপ্লিকেশন। আমি আশা করছি আপনি আমার দরখাস্তটা বিবেচনা করবেন অ্যান্ড কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই অ্যাবিলিটি, এবং আমাকে আমার সক্ষমতা প্রমাণ করার জন্য একটা সুযোগ দেবেন। ইউর ফেথফুলি, আপনার বাধ্যগত, তারপর হচ্ছে এখানে তোমার নামটা লিখে দিবা। এই হলো মূলত সিভি লেখার একটা ধাপ চলে গেল। অর্থাৎ সিভি লেখা তোমাকে 2টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথমেই তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপর তোমার পরের পেজে ডকুমেন্টটা লিখতে হবে, এবং তোমাকে তারা দেখবা বলে দিবে যে শুড নট 1 পেজ, মানে 1 পেজের বেশি না। এখন বন্ধুরা 1 পেজ মানে কি, তুমি পরীক্ষাতে যখন সিভি লিখবা তখন সেটাকে বাম ডানে লিখবা, বাম পেজে লিখবা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটুকু, এবং ডান পাশে তুমি মাই কারিকুলাম ভিটা লেখার পরেই তোমার ডকুমেন্টগুলো দিবা। তাহলেই তুমি এই 2 পেজ লিখতে পারবো। আমি আবার বলছি, বাম পেজ এবং ডান পেজ। বাম পেজে তোমার অ্যাপ্লিকেশনটা শো করবো তোমার নাম পর্যন্ত, এবং ডান পাশে তোমাকে তোমার সকল ডকুমেন্টগুলো এখানে শো করতে হবে। তো ডকুমেন্ট শো করে কীভাবে? ডকুমেন্ট শো করে প্রথমে তোমাকে লিখতে হবে কারিকুলাম ভিটা অফ, যার নামে অ্যাপ্লিকেশনটা করছো তার নামটা দিতে হবে। যেমন আমার নাম হচ্ছে তাজুল ইসলাম, তো এখানে আমি এই জন্য দেখলাম কারিকুলাম ভিটা অফ তাজুল ইসলাম। তো তারপরে ফার্স্ট অফ অল যে ডকুমেন্ট সেটা হচ্ছে নেমের জায়গায় তোমাকে এখানে তোমার নামটা লিখে দিতে হবে। 2 নম্বর ইউজ করতে হবে হচ্ছে তোমার বাবার নাম। 3 নম্বর ইউজ করতে হবে তোমার মায়ের নাম। 4 নম্বর ইউজ করতে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে হচ্ছে বর্তমান ঠিকানা, এবং 5 নাম্বার ইউজ করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখন একটা কথা, সেটা হলো এই যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এই 2টার তোমাকে যে কোনো একটা ইউজ করলেই হবে। তোমার ইচ্ছা, তুমি 2টা ইউজ করতে পারো বা একটা ইউজ করতে পারো। আশা করছি বুঝতে পারছো। তারপর হচ্ছে 6 নম্বর ন্যাশনালিটি, মানে হচ্ছে তুমি কোন দেশে জন্মগ্রহণ করছো বা তোমার জাতীয়তাটা কি। তো তুমি যেই দেশের হবে সেটা লিখবা। তো আমি যেহেতু বাংলাদেশের, এই জন্য লিখলাম ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করছে তারা লিখবে ন্যাশনালিটি ইন্ডিয়ান। তারপর ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এখানে জন্ম তারিখ দেখো 5 এপ্রিল 1999, আমার জন্ম তারিখটা এখানে আমি শো করলাম। তারপর হচ্ছে রিলিজিয়ন, মানে হচ্ছে ধর্ম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তারপর ম্যারিটাল স্টেটাস, মানে তোমার বৈবাহিক সম্পর্কটা কি, সিঙ্গেল অর ম্যারিড। তুমি যদি সিঙ্গেল হও সেক্ষেত্রে লাগবা সিঙ্গেল, যদি ম্যারিড হও তাহলে তুমি সেক্ষেত্রে লাগবা হচ্ছে ম্যারিড। তারপর হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার এখানে ইউজ করতে হবে, মাস্ট বি কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে হবে। তবে কন্ট্যাক্ট নাম্বার না শো করাই বেটার হবে। তুমি এখানে 013 দিয়ে তারপরে কয়েকগুলো এক্স দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তো একটু বন্ধুরা একটু খেয়াল করো, এইখানে দেখো আমি এই যে প্রত্যেকটার যে আমি এখানে অ্যারো চিহ্নগুলো দিয়ে দিলাম দেখো, অর্থাৎ তার মধ্যে যে ডিফারেন্টটা, এই তথ্যগুলোর সামনে যেই
তথ্যগুলো আমি শো করছি, প্রত্যেকটা দেখো একই লাইনে আছে। অর্থাৎ তোমাকে এই যে নেম ছোট একটা অক্ষর এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বার এখানে একটু বড় হয়ে গেছে। অর্থাৎ যেই যা সবথেকে বড় থাকবে তারপর থেকে তোমাকে ডট দিতে, তোমার কিন্তু পরীক্ষা ডট দেওয়া লাগবে না। এখানে জাস্ট গ্যাপ করে লিখে এখানে কোলন দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সবগুলা কোলন যাতে সমান নিচ বরাবর হয়, অর্থাৎ এক সোজা হয়, সেটাও একটু খেয়াল রাখতে হবে। তারপরে 11 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এটা বাধ্যতামূলক দেওয়া লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে তোমাকে 4 টা ঘর করতে হবে। নেম অফ এক্সাম, তারপরে জিপি অর সিজিপিএ, ইয়ার, বোর্ড অথবা ইউনিভার্সিটি। এভাবে তোমাকে 4 টা বক্স করে নিতে হবে। নেম অফ এক্সাম হচ্ছে তোমার পরীক্ষাগুলোর নাম। জিপি আর সিজিপিএ মানে তুমি পরীক্ষাতে কত পেয়েছো, কতর মধ্যে। ইয়ার মানে হচ্ছে কোন সালে পাস করেছো, এবং বোর্ড বা ইউনিভার্সিটি অর্থাৎ তুমি কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো। ফার্স্ট অফ অল বন্ধুরা একটু খেয়াল করো, এখানে আমি দিয়ে দিলাম এসএসসি। এখানে দেখো এসএসসির তথ্যটা এমন মিলে দিতে হবে, উপরে যে জন্ম তারিখ আছে তার উপর ডিপেন্ড করে দিতে হবে। একটু খেয়াল করো, এসএসসিতে মনে করো আমি এখানে 4 পয়েন্ট পেয়েছি আউট অফ 5, অর্থাৎ এসএসসির টোটাল পয়েন্ট হচ্ছে 5A+। তো এই 5 এর মধ্যে পেয়েছি 4। তোমরা যদি 5 পাও তাহলে 5 আউট অফ 5 এভাবে লিখতে হবে, কিন্তু যেভাবেই দিয়ে দিছি আমি সেভাবে লিখবা। ওকে, এবার বন্ধুরা এই যে আমি এখানে 2015 দেখো ইয়ারটা দিয়ে দিয়েছি 15। এখানে তোমায় খুব সাবধানে এই এসএসসি সালটা লিখতে হবে। একটু খেয়াল করো, উপরে আমার যে ডেট অফ বার্থ ছিল সেটা হচ্ছে 1999। এখানে এমন ডেট অফ বার্থ দিতে হবে বা এমন এসএসসির সালটা লিখতে হবে, এসএসসির সাল এবং তোমার ডেট অফ বার্থের মধ্যে মিনিমাম 16 বছর ডিফারেন্স থাকতে হবে। 15 থেকে 16 বছর ডিফারেন্স থাকতে হবে। তুমি যদি লেখো তুমি 2010 সালে জন্ম করেছো আর ওইখানে 2020 লেখো, তাহলে কি হবে? তুমি কি 10 বছর পাস করতে পারবা? অফকোর্স না। দেখো এখানে আমি 1999 দিয়ে দিছি। এই যে 1999 সাথে দেখো তুমি 16 যদি অ্যাড করো তাহলে এখানে 2015 হয়। অর্থাৎ 16 বছর বয়স আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছি। আশা করছি বুঝতে পারছো। এবং এটা আমি পাস করেছিলাম কুমিল্লা বোর্ড থেকে, এখানে আমি দিলাম কুমিল্লা বোর্ড। তুমি এখানে যেই কোনো বোর্ড ইউজ করতে পারো। তারপর এইচএসসি, তো এইচএসসি পরীক্ষাতেও আমি পেয়েছি 4.50, সেটা ছিল আউট অফ 5, অর্থাৎ 5-এর মধ্যে সেইখানে আমি 4.50 পেয়েছি। সেটা ছিল 2017, অর্থাৎ এসএসসির 2 বছর পর এইচএসসি পরীক্ষা দিতে হয়। এই জন্য 15-র সাথে যদি 2 যোগ করি তাহলে সেই ক্ষেত্রে আমার 2017, সেটাও আমি কুমিল্লা বোর্ড থেকে দিয়েছি। আশা করছি বুঝতে পারছেন। তারপর বিএ ইংলিশ, অর্থাৎ বিএ যে অনার্সটা করেছি সেটা হচ্ছে আমি ইংলিশের উপর করে দিয়েছি। এখানে তুমি বিএ অনার্স ইংলিশ লিখতে পারো। লেখার পরে দেখো এখানে আমি পেয়েছি মূলত 3 পয়েন্ট আউট অফ 4। এখানে যদি তুমি আউট অফ 5 লেখো তাহলে কিন্তু তোমার কাটা যাবে। মনে রাখতে হবে অনার্সে বা হচ্ছে মাস্টার্সে সেখানে তোমার টোটাল পয়েন্ট হচ্ছে 4, অর্থাৎ 4 হচ্ছে তোমার বেসিক পয়েন্ট। ও যেমন আমাদের এইচএসসি এবং এসএসসিতে 5 আর অনার্সে হচ্ছে 4, অর্থাৎ এখানে তোমার আউট অফ 4-ই লিখতে হবে। তো আউট অফ 4-এর মধ্যে আমি পেয়েছিলাম 3, এই জন্য আমি লিখলাম 3 আউট অফ 4। তারপরে মূলত বিএ পাস করে এইচএসসি পরীক্ষার 4 বছর পর, তো যেহেতু আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2017 সালে, 17 সাথে তুমি 4 যোগ করো, 18, 19, 20, 21, অর্থাৎ 2021 সাল হয়। দেখো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 2021, এবং এইটা আমি পাস করেছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখানে আমি দিয়ে দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর হচ্ছে এমএ ইংলিশ, অর্থাৎ আমি মাস্টার্সও করেছিলাম ইংলিশে, এই জন্য আমি এমএ ইংলিশ দিয়ে দিলাম। এখানেও আমি 3.20 পেয়েছিলাম আউট অফ 4-এর মধ্যে। মাস্টার্সের পয়েন্ট অফ 4, এখানে আমি দিলাম 3.20 আউট অফ 4, অর্থাৎ 4-এর মধ্যে আমি 3.20 পেয়েছিলাম। মনে রাখবে যারা অনার্স করে তাদেরকে মাস্টার্স করতে হয় 1 বছর। তো এই জন্য 21-এর পরে 1 বছর হয় কি 22, 2022 দিলাম। এইটা আমি সেম ইউনিভার্সিটি থেকে পাস করছিলাম, এই জন্য এখন ন্যাশনাল ইউনিভার্সিটি। আশা করছি বুঝতে পারছো মূলত এই শখটা কীভাবে করে। তো তারপরে বন্ধুরা যেই তোমার ডকুমেন্ট সেটা হচ্ছে কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিল দেখো এখানে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, ইন্টারনেট ব্রাউজিং অ্যান্ড ওয়েব ডিজাইন। তুমি হুবহু এটা কপি করতে পারো। তোমার এখানে কম্পিউটার স্কিল মূলত এই 3টাই মূলত দেখা হয় মানুষের, ঠিক আছে? যেভাবে আছে সেভাবে দিতে পারো। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। এখানে অভিজ্ঞতা কীভাবে দিতে, অর্থাৎ তুমি এর আগে তুমি কোথায় চাকরি করছো সেই অভিজ্ঞতা তোমার দিতে হবে। দেখো আমি কীভাবে বললাম, সার্ভিং অ্যাজ এ বা অ্যান সাবজেক্ট টপিক। এখানে সাবজেক্ট টপিকের জায়গায় তুমি দেখো এখন ইংলিশ টিচার
তো এর আগে তুমি যেইটা জব করছিলে সেটা লিখবা। তো দেখো, তুমি যদি এর আগেও কোনো জায়গায় ইংলিশ টিচার হিসেবে জব করে থাকো, তাহলে তুমি লিখতে পারো এখানে সার্ভিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ফর 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স অথবা 4 ইয়ার্স। এটা দেওয়ার পর ইন প্রিভিয়াস ওয়ার্ক প্লেস নেম, অর্থাৎ তুমি আগে কোথায় কাজ করেছো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে ইউজ করবা। আশা করছি বুঝতে পারছেন। তো যদি আমি আমারটা বলি, এর আগে আমি মূলত চরাবল রসিমউদ্দিনে জব করছিলাম ইংলিশ টিচার হিসাবে 2 বছর। তো আমি এটা কীভাবে লিখতে পারি? সার্ভিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ফর 2 ইয়ার্স ইন চরাবল রসিমউদ্দিন হাই স্কুল। আশা করছি বুঝতে পারছেন। তারপর বন্ধুরা লাস্ট যেটা সেটা হচ্ছে রেফারেন্স, অর্থাৎ তুমি যে জব নিবা তুমি কারো রেফারেন্স দিতে হবে, কারো ওকালতি দিতে হবে সেটা। সেখানে বড়, বড় 2 জন লোকের সাইন তোমাকে নিতে হবে। দেখো আমি নিলাম আব্দুল মজিদ, তিনি হচ্ছে প্রিন্সিপাল অফ হাজীগঞ্জ মডেল স্কুল, অর্থাৎ তিনি হাজীগঞ্জ মডেল স্কুলের একজন প্রিন্সিপাল, এবং আমি আরেকজন ব্যক্তির দরখাস্ত নিলাম, সেটা হচ্ছে আবুল কালাম আজাদ, তিনি হচ্ছে ম্যানেজার অফ যমুনা ব্যাংক। তো এইরকম 2 জন নামি দামি ব্যক্তির তোমাকে এখানে রেফারেন্স দিতে হবে, তাহলে তোমার জবটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা এই হলো মূলত তোমাদের যেই সিভি, সেই সিভি লেখার স্পেশাল ফরম্যাট। আমি আশা করছি তুমি যদি আমার এই ফরম্যাটটা ইউজ করো তাহলে তুমি পরীক্ষাতে 8-এর মধ্যে 8ই পাবা, যদি কোন প্রকার তুমি ভুল না করো। এবং এই ভিডিওটা যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের জীবনেও আর কোনো দিন সিভি পড়া লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তারপরেও বন্ধুরা তোমরা যারা না বুঝছো, এখনও বুঝতে পারো নাই, তারা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার, দেখো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমার সাথে যোগাযোগ করো তাহলে তোমাকে আমি পার্সোনালি বুঝিয়ে দেবো। তো এখনই ভিডিওটি শেষ করব, তার আগে কিছু কথা বলে নেই। সেটা হলো আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল, এটা সেম নামে ফেসবুকেও আমাদের বিদ্যালয় নামে একটা পেজ ক্রিয়েট করছে। তোমরা যারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হনে তারা এখনই প্লিজ 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 আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও। এবং সেইখানে যদি তোমাদের কোনো ভিডিও বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রেও আমার নাম্বারে বলতে পারো, তোমাদেরকে আমি সেটা হোয়াটসঅ্যাপে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো তোমরা যারা এই যে ভিডিও থেকে পড়তে অভ্যস্ত না, বা হচ্ছে আমার এই চ্যানেল থেকে এতগুলো ভিডিওর মাঝে সেগুলো খুঁজে পাচ্ছ না, তোমরা যদি চাও একটা বই হলে তোমাদের জন্য ভালো হয়, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা পিডিএফ বই তৈরি করেছি। তোমরা যদি সেটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেইখানে যোগাযোগ করো। সেইখানে স্যারের সাথে শর্ত আছে, কিন্তু সেই শর্তগুলো মানলে তোমরা সেইখানে বইগুলো স্যারের কাছ থেকে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।